সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো তোমরা। আমরা আজকে এক্সচেঞ্জ রেট নির্ধারণের জেনারেল একটা মডেল নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে ফ্লেক্সিবল প্রাইস মনিটারি অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি যে প্রাইস যদি ফ্লেক্সিবল হয়, প্রাইস যদি দ্রুত অ্যাডজাস্ট করে, সেক্ষেত্রে মানি মার্কেটে যদি কোনো ডিস্টারবেন্স হয় সেটা এক্সচেঞ্জ রেটের উপর কিভাবে প্রভাব বিস্তার করে। এবং সেক্ষেত্রে আমরা দুটো জিনিসকে মাথায় রেখেছি। একটা হলো যে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি, যেটা একটা লং রান থিওরি, সেটা সবসময় প্রতিপালিত হয়, এবং আরেকটা ছিল ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। দুটো ফুলফিল হয় এই শর্তাধীনে মানি মার্কেটে যদি কোনো ডিস্টারবেন্স হয় সেটা এক্সচেঞ্জ রেটের উপর কি ধরনের প্রভাব ফেলে সেটা আমরা ব্যাখ্যা করে দেখেছি। তো এখানে আমরা যে পিপিপি কে অন্তর্ভুক্ত করেছি, যেটা লং রান মডেল, যেটা মূলত দেখায় যে এক্সচেঞ্জ রেটটা নির্ভর করে দুটো দেশের প্রাইস রেশিওর উপর নির্ভর করে। প্রাইস পরিবর্তন হলে এক্সচেঞ্জ রেটও পরিবর্তন হয়। এটা আমরা পিপিপি এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তো এই পিপিপিটা অনেক সময় কার্যকর হয় না, পিপিপিটা অনেক সময় ফেইলড হয় বিভিন্ন কারণে। অনেক সময় দেখা যায় যে আউটপুট মার্কেটে কোনো ডিস্টারবেন্স হলে সেটাও মানি মার্কেটের উপর প্রভাব বিস্তার করে, ইন্টারেস্ট রেটের উপর প্রভাব বিস্তার করে। সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যে গত ক্লাসের যে ফ্লেক্সিবল প্রাইস মনিটারি অ্যাপ্রোচ, যেটাকে সংক্ষেপে আমরা বলেছিলাম এফপিএমএ মডেল অ্যাপ্রোচ, সেটাকে আমরা একটু মডিফাই করব, একটু আমরা এটাকে জেনারেলাইজ করব। এবং আজকে আমরা এই মডেলটার আমরা টাইটেল দিব এটার, যে আমরা বলবো জেনারেল মডেল অফ লং রান এক্সচেঞ্জ রেট। মডেল অফ লং রান সংক্ষেপে দেখছি আমি। লং রান এক্সচেঞ্জ রেট নির্ধারণের যে জেনারেল অ্যাপ্রোচ, যেখানে মানি মার্কেটের সাথে সাথে বুস্ট মার্কেটকে অন্তর্ভুক্ত করা হবে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এবং এই যে পিপিপি থিওরির একটা ইমপ্লিকেশনস আছে। পিপিপি থিওরিটা মাইন্ডসেট অ্যাপ্রোচে পালিত হয়, মাইন্ডসেট অ্যাপ্রোচে বা ফ্লেক্সিবল প্রাইস মাইন্ডসেট অ্যাপ্রোচ বা মাইন্ডসেট মডেল, যেটা আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। সেই মাইন্ডসেট অ্যাপ্রোচে ধরে নেওয়া হয় যে ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন এবং সাথে সাথে পিপিপি থিওরিটা সবসময় পালিত হয়। পিপিপি থিওরি অনুযায়ী আমরা দেখেছি যে পিপিপি থিওরিটা অনেক সময় ফেইল হয়। পিপিপি থিওরিটা আমাদেরকে বলে যে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হবে, এক্সচেঞ্জ রেট ইআর, এক্সচেঞ্জ রেট যেটা আমরা এখানে লিখেছিলাম ডলার ইউরো। দুটো দেশকে আমরা একটা ইউএস বলেছিলাম, একটা দেশকে আমরা ইউরোপিয়ান কান্ট্রি বলেছিলাম। তো এটা এক্সচেঞ্জ রেট নির্ধারিত হবে ইউএস প্রাইস ডিভাইড বাই ইউরোপিয়ান প্রাইস, ইউরো প্রাইস নির্ধারিত। তো এই যে দুটো দেশের দাম অনুপাতের কে আমরা এক্সচেঞ্জ রেট হিসেবে প্রকাশ করি, আমরা নমিনাল এক্সচেঞ্জ রেট হিসেবে। তো আমরা অনেক সময় এটাকে বলা নমিনাল এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট। এক ডলার দিয়ে কত ইউরো পাওয়া যায়, বা এক ইউরো দিয়ে কত ডলার পাওয়া যায়। কেমন? আমরা ইচ্ছা করলে এই নমিনাল এক্সচেঞ্জ রেট থেকে আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট বের করতে পারি। রিয়েল এক্সচেঞ্জ রেট এখান থেকে আমরা যদি এইটাকে এদিকে নিয়ে যাই 1, এটাকে এদিকে নিয়ে গেলে 1 থাকবে, বুঝছেন? ই ডলার ইউরো ইনটু ইইউ ইএস, নিচে নিয়ে আসলাম এক্সচেঞ্জ রেটটাকে। কিংবা এটাকে অনেক সময় যেটা আমরা রিভার্স করে ফেললে 1/1 = 1 এভাবে লিখতে পারি, যেটা বইতে লেখা হয়েছে তোমাদের। তাহলে আমরা এই যে এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট যেটা বলছি আমরা নমিনাল এক্সচেঞ্জ রেটটাকে আমরা ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে এই যে প্রাইস রেশিও, যেটা সেই প্রাইস রেশিওটাকে একটু আমরা চেঞ্জ করতে পারি। এখানে প্রাইস রেশিওটা হলো দুটো দেশের কারেন্সির সাপেক্ষে প্রাইস রেশিও। এটা ডলার প্রাইস অফ সাম কমোডিটি, এটা ইউরো দুটো দু ধরনের প্রাইস, দুটো একই কারেন্সিতে প্রকাশিত না, একটা ডলারে প্রকাশিত, একটা ইউরোতে প্রকাশিত। তো আমরা যদি এক্সচেঞ্জ রেটটাকে নিচে নিয়ে আসি,
ইউ কে গুণ করি তাহলে এই এই ইউরোটা এক্সচেঞ্জ রেটে গুণ করলে এটা ডলারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হলো ইউএস প্রাইস, এটা হলো ইউরোপিয়ান প্রাইস বাট এক্সপ্রেসড ইন টার্মস অফ ডলার, দুটো একই ইউনিটে প্রকাশিত হয়ে গেল। যখন আমরা দুটো প্রাইসকে একই ইউনিটে প্রকাশ করি তখন এই দুটো প্রাইসের রেশিওটা ইন্ডিকেট করে, কমোডিটি এক্সচেঞ্জ রেশিওকে ইন্ডিকেট করে না। ফর এক্সাম্পল মনে করো যে একটা টেবিলের দাম মনে করো 400 টাকা একটা টেবিলের দাম, কেমন, আর একটা চেয়ারের দাম মনে করো 100 টাকা। তাহলে এখন যদি বলা হয় যে একটা টেবিলের সাথে কয়টা চেয়ার বিনিময় হবে, খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো একটা টেবিল দিয়ে 4টা চেয়ার পাওয়া যাবে, কারণ একটা টেবিলের দাম হচ্ছে 400 টাকা, একটা চেয়ারের দাম হচ্ছে 100 টাকা, সুতরাং one table is equivalent to 4 chairs। সেই কারণে আমরা বলতে পারি একটা টেবিল দিয়ে 4টা চেয়ার বিনিময় করা যাবে। এটা এই যে কমোডিটি এক্সচেঞ্জ রেশিও, একটা টেবিলের সাথে কয়টা চেয়ার বিনিময় হবে, সেই কমোডিটি এক্সচেঞ্জ রেশিওটা মূলত প্রাইস রেশিওকে ইন্ডিকেট করে। কারণ আমি যদি টেবিলের দামকে চেয়ারের দাম দিয়ে ভাগ করি, টেবিলের দাম হচ্ছে 400 টাকা, কি প্রাইস অফ টেবিল, আর নিচে হচ্ছে প্রাইস অফ চেয়ার যেটা হচ্ছে 100 টাকা, এই দুটোকে রেশিও করলে পাওয়া যাবে 4:1 বা 4 পাওয়া যাবে, কেমন। এই চারটা কি ইন্ডিকেট করে, চারটা ইন্ডিকেট করে যে একটা কমোডিটি অন্য কমোডিটির সাথে কি রেশিওতে বিনিময় হবে। সুতরাং প্রাইস রেশিও আমাদেরকে ইঙ্গিত করে বা বোঝায় আমাদেরকে যে কমোডিটি গুলো কি রেটে বিনিময় হবে সেটাকে ইন্ডিকেট করে। যদি আমরা প্রাইস গুলোকে একই কারেন্সিতে প্রকাশ করি, এখানে আমরা টেবিলের প্রাইসকে টাকাতে প্রকাশ করেছি এবং চেয়ারের যে মূল্য সেটাকে আমরা টাকাতে প্রকাশ করেছি, সুতরাং একই কারেন্সিতে যদি প্রকাশ করা হয় কমোডিটির মূল্যকে, এবং আমরা যদি প্রাইসের রেশিওটা নেই, প্রাইসের রেশিওটা বোঝা যায় যে এক কমোডিটি অন্য কমোডিটির সাথে কি রেটে বিনিময় হবে। নিচে যেটা প্রাইস দিয়েছি আমি এবং উপরে যেটা প্রাইস দিয়েছি, সেই দুটো কমোডিটি কি রেটে বিনিময় হবে সেটা আমরা প্রাইস রেশিও থেকে জানতে পারি। সুতরাং প্রাইস রেশিও থেকে বোঝা যায় যে একটা কমোডিটি অন্য কমোডিটির সাথে কি রেটে এক্সচেঞ্জ হবে। যেহেতু আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা একই প্রাইস কনভার্ট করেছি, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো যে যে ইউ, এগুলো হচ্ছে আমাদের জেনারেল প্রাইস লেভেল, প্রাইস অফ ইউ। এখানে অনেকগুলো আমরা এখানে বলছি বাস্কেট অফ কমোডিটি থাকে, যে আমরা যে এক্সচেঞ্জ রেটের কথা বলেছি, এখানে পৃথিবীর কথা বলেছি অ্যাবসলিউটলি, সেখানে এখানে বাস্কেট অফ কমোডিটি, এখানে বাস্কেট অফ কমোডিটি থাকে, কেমন। তো এই যে একটা বাস্কেট অফ কমোডিটি অন্য বাস্কেট অফ কমোডিটির সাথে কি হারে বিনিময় হবে, অর্থাৎ ইউএসএ যে একটা বাস্কেট অফ কমোডিটি আছে, অনেকগুলো কমোডিটি আছে, এবং ইউতে যে একটা বাস্কেট অফ কমোডিটি আছে, সেই এক বাস্কেট অফ কমোডিটি এই ইউরোপের এক বাস্কেট অফ কমোডিটি ইউএস এর কত বাস্কেট অফ কমোডিটির সাথে বিনিময় হবে সেটা এই দুটো প্রাইস হিসেবে আমরা বুঝতে পারি। কিন্তু বাইরে থেকে আমরা বুঝতে পারি যে ইউএস ইকোনমিতে বা ইউএস অর্থনীতির কতটুকু পণ্য দিয়ে ইউরোপিয়ান ইকোনমি কতটুকু পণ্য বিনিময় করা যাবে, এটা এখান থেকে বোঝা যায়। এই যে প্রাইস রেশিওটাকে অনেক সময় বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট বলা হয়। এটাকে একই কারেন্সিতে প্রকাশ করা হলে, যে আমি বলছি একটা টেবিলের সাথে কয়টা চেয়ার বিনিময় করা যাবে, এটা হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট। একটা টেবিলের সাথে কয়টা, একটা কমোডিটির সাথে অন্য কমোডিটি কি রেটে বিনিময় করা যাচ্ছে, এটাকে বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট। আর এটাকে বলা হয় নমিনাল এক্সচেঞ্জ রেট। নমিনাল মানে কেন নমিনাল, কারণ একটা কারেন্সি দিয়ে অন্য কারেন্সি কতটুকু বিনিময় করা যাচ্ছে, একটা ডলার দিয়ে কত ইউরো পাওয়া যাবে বা একটা ইউরো দিয়ে কত ডলার পাওয়া যাবে, এজন্য এটাকে বলা হয় নমিনাল এক্সচেঞ্জ রেট বলা হয় এটাকে। আর এটাকে বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট। যে ওয়ান যেটা পেলাম আমরা সেটাকে বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেট। বা এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম, রিয়েল এক্সচেঞ্জ রেটকে আমরা লিখব কিউ দিয়ে লিখব আমরা, কিউ রিয়েল এক্সচেঞ্জ রেট বিটুইন ডলার এন্ড ইউরো বা ইউএস এন্ড ইউ কারেন্সি। এটা হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট। রিয়েল এক্সচেঞ্জ আমরা কিউ দিয়ে লিখব। রিয়েল এক্সচেঞ্জ মানে নমিনাল এক্সচেঞ্জ হচ্ছে কারেন্সি বিনিময় হয়, একটা কারেন্সি দিয়ে অন্য কারেন্সি কি পরিমাণ পাওয়া যাবে। আর রিয়েল এক্সচেঞ্জ হচ্ছে একটা কমোডিটি দিয়ে অন্য কমোডিটি কি পরিমাণ পাওয়া যাবে। এখানে একটা কমোডিটি না, এখানে একটা বাস্কেট অফ কমোডিটি, যে আমাদের যে বাস্কেট অফ কমোডিটি আছে ইউএস ইকোনমিতে, সেটা দিয়ে ইউরোপিয়ান যে বাস্কেট অফ কমোডিটি আছে সেটা কতটুকু পাওয়া যাবে, এটাকে বলছি আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট। একটা দ্রব্যের সাথে বা একটা বাস্কেট অফ কমোডিটির সাথে অন্য বাস্কেট অফ কমোডিটি কি রেটে এক্সচেঞ্জ করা যাবে, যেটাকে আমরা প্রকাশ করছি কিউ দিয়ে প্রকাশ করছি, বা এটাকে বলা হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট। তাহলে এই নমিনাল এক্সচেঞ্জ রেট বা পিপিপি থিওরি অনুযায়ী যে রিয়েল এক্সচেঞ্জ রেটটা পাওয়া যাচ্ছে বা পিপিপি থেকে যে রিয়েল এক্সচেঞ্জ রেটটা পাওয়া যাচ্ছে সেটার মানটা সবসময় 1 হয় সবসময়, কেমন। পিপিপি থিওরি পালিত হতে হলে বা পিপিপি যদি থিওরি যদি সত্যি হয়, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট
যেটা আমরা এটাকে এপাশে নিয়ে এসে পেয়েছি, বা দুটো প্রাইসের অনুপাত একই কারেন্সিতে প্রকাশ করে যে রিয়েল এক্সচেঞ্জটা পেয়েছি সেই রিয়েল এক্সচেঞ্জের মানটা সবসময় 1 হবে পিপিপি অনুযায়ী। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে আমরা যদি ডেটা কালেকশন করি, এই ডেটাগুলো পাওয়া যায়, এক্সচেঞ্জের ডেটা পাওয়া যায়, ইউরোপিয়ান প্রাইস ইনডেক্সও পাওয়া যায়, আবার ইউএসএ প্রাইস ইনডেক্সও পাওয়া যায় হিস্টোরিক্যালি। এবং এই ডেটাগুলো যদি আমি কালেকশন করি এবং প্লট করি, দেখা যাবে এটা মানটা 1 এর সমান হয় না, 1 থেকে অনেক দূরে সরে যায়, কখনো বা 1 থেকে নিচে চলে যায়, বা কখনো অনেক একটু বেশি হয়ে যায়। অর্থাৎ এই যে পিপিপি থিওরির যে প্রেডিকশন বা পিপিপি থিওরির যে ইমপ্লিকেশনস, যে রিয়েল এক্সচেঞ্জের যে মানটা 1 হবে কিন্তু বাস্তবে সেটা 1 হয় না, 1 থেকে সে ডেভিয়েট করে। বা এটা শুধুমাত্র শর্ট টার্ম ডেভিয়েশন না, যে 1 থেকে সরে যে আবার 1 এ ফিরে আসবে তা না, এটা অনেক সময় দেখা যায় যে 1 থেকে পার্মানেন্টলি দূরে সরে যায়, লং রানে দূরে সরে যায়। এটাকে বলা হয় যে ডেভিয়েশন অফ রিয়েল এক্সচেঞ্জ রেট ফ্রম দ্য পিপিপি থিওরি অর ফ্রম দ্য ভ্যালু 1। এক থেকে এটা অনেক সময় দূরে সরে যাবে, একের সমান হয় না রিয়েল এক্সচেঞ্জ রেটটা। একের সমান না হওয়ার অর্থ হচ্ছে যে পিপিপি থিওরি ডাজ নট ওয়ার্ক ইন প্র্যাকটিস, বাস্তবে পিপিপি থিওরিটা কাজ করে না। কেমন? তো কেন কাজ করে না? না কাজ করার পিছনে অনেকগুলো কারণ আছে। এটা যে কাজ করে না, না করার কারণে আমরা যদি এক্সচেঞ্জ রেটকে প্রেডিকশন করার চেষ্টা করি based on the PPP theory and IRP theory or interest rate information theory, then our prediction will fail because these theories are not working. এই থিওরিটা যদি কাজ না করে তাহলে কেন কাজ করছে না সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কি কি কারণে এটা ফেল করে এই পিপিপি থিওরিটা, সেই সোর্সগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই সোর্সগুলোকে আমরা এখানে ইনক্লুড করে আমরা তারপর এক্সচেঞ্জ রেটকে প্রেডিকশন করার চেষ্টা করব। কেমন? এটাকে বলা হচ্ছে জেনারেল মডেল অফ এক্সচেঞ্জ রেট, যেটা বলা হচ্ছে। আমরা এই জেনারেল মডেল অফ এক্সচেঞ্জ রেট নিয়ে আমরা আলোচনা করব কিভাবে এই জেনারেল মডেলটাকে ব্যাখ্যা করা যায়। তো আমরা এই জেনারেল মডেল অফ এক্সচেঞ্জ রেট অনুযায়ী যে এখানে এই যে রিয়েল এক্সচেঞ্জ রেট যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি, যেটা হলো দুটো দেশের যে প্রাইস লেভেল একই কারেন্সিতে প্রকাশ করা হলে তার মাধ্যমে যে অনুপাত নেওয়া হয় সেটাকে আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট বলছি আমরা। সেই রিয়েল এক্সচেঞ্জ রেটটা পরিবর্তনের পিছনে দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে ফল ইন দ্য পারচেজিং পাওয়ার অফ ডলার ইন ইউ। রিয়েল এক্সচেঞ্জ রেট কেন মুভ করতে পারে? যে যদি পারচেজিং পাওয়ার যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় ডলারের ইউরোপিয়ান কান্ট্রিতে, তাহলে এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন আসতে পারে। রিয়েল এক্সচেঞ্জ রেটটা আমরা পরে দেখব কি কি কারণে পরিবর্তন হতে পারে রিয়েল এক্সচেঞ্জ রেটটা। তার আগে আমরা এই লং রানে রিয়েল এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় বা এর পিছনে কি কি ফ্যাক্টর কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করব। এটা যে 1 না, 1 থেকে ডেভিয়েট করতে পারে এবং লং রান রিয়েল এক্সচেঞ্জ রেটের যে কিছু ডিটারমিনেন্ট আছে সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। কেমন? ডাস্টারটা নেই, ডাস্টারটা একটু অন্য জায়গায় আছে। এখানে তোমরা দেখলে যে নমিনাল এক্সচেঞ্জ রেট কি এবং রিয়েল এক্সচেঞ্জ রেট কি। এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা ব্যবহার করে আমরা এই মডেলটা ব্যাখ্যা করব, লেখাটা থাকে এখানে। তো আমরা দেখব যে রিয়েল এক্সচেঞ্জ রেট বা দুটো দেশের যে কমোডিটি বাস্কেট কমোডিটির একই প্রাইসে একই কারেন্সিতে প্রকাশ করে যে প্রাইস রেশিও সেটার অনুপাত, এই যে রিয়েল এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় এখানে তো পরে ফিরে আসবো মডেলে। আমরা দেখি ডিটারমিনেন্টস অফ লং রান রিয়েল এক্সচেঞ্জ রেট, কিভাবে লং রান রিয়েল এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়। this of long run রিয়েল এক্সচেঞ্জ রেট। আমাদের দুটো এক্সচেঞ্জ আছে, একটা নমিনাল এক্সচেঞ্জ রেট যেটাকে আমি ই দিয়ে লিখেছি, একটা রিয়েল এক্সচেঞ্জ রেট যেটাকে আমরা কিউ দিয়ে লিখছি। এই দুটো এক্সচেঞ্জ রেটটাকে আমরা কিউ দিয়ে লিখছি, কিউ ডলার কিউ দিয়ে লিখছি। কিভাবে নির্ধারিত হয় লং রানে, এর পিছনে কি কি ফ্যাক্টর কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সাথে সাথে এটা বুঝতে পারবো যে কেন এটা 1 থেকে বেশি হয়, কখনো কখনো কম হয়, বা এটা 1 এ কেন নির্ধারিত হয় না, কি কি কারণে সেটা মুভ করতে পারে। তো এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা হলো সাধারণত এটা এমন জায়গায় নির্ধারিত হয় রিয়েল এক্সচেঞ্জ রেটটা
যাতে করে এই ওয়ার্ল্ড মার্কেটে দুটো দেশের কমোডিটির যে ডিমান্ড সাপ্লাই সেটা একটা ব্যালেন্সে উপনীত হয়, একটা ব্যালেন্স। এই যে দুটো দেশের যে আমরা কমোডিটির কথা চিন্তা করছি, একটা ইউরোপিয়ান বাস্কেট অফ কমোডিটি, একটা ইউএস বাস্কেট অফ কমোডিটি, এই দুটো কমোডিটির জন্য একটা এখানে ওয়ার্ল্ড কন্টেস্টে এখানে ওয়ার্ল্ড আমরা দুটো দেশকে শুধুমাত্র বিবেচনা আনছি, একটা হলো ইউএস, একটা হলো ইইউ। অন্যান্য দেশের কথা আমরা চিন্তা করছি না এখানে। সিম্পলিফাইং অ্যাসাম্পশন হিসেবে আমরা সিম্পল করার জন্য আলোচনাতে আমরা মনে করছি যে ওয়ার্ল্ডে দুটো মাত্র দেশ আছে, একটা হলো ইইউ, একটা হলো ইউএস। এখন এই যে রিয়েল এক্সচেঞ্জ রেট, এটা রিয়েল এক্সচেঞ্জ মানে বলছি যে আমরা একটা কমোডিটি দিয়ে অন্য কমোডিটি কি হারে বিনিময় করা যায়, যেমন একটা প্রাইস রেশিও মতো, যে আমরা যে ভারসাম্য ব্যাখ্যা করি কমোডিটি মার্কেটে, সেই কমোডিটি মার্কেটে রিলেটিভ প্রাইস, যে রিলেটিভ প্রাইসে যে কোনো মার্কেটে এক্সেস ডিমান্ড কিংবা এক্সেস সাপ্লাই থাকে না, সেটা কিন্তু আমরা ভারসাম্য প্রাইস বলি আমরা। ঠিক একইভাবে এই রিয়েল এক্সচেঞ্জ রেট, দুটো কমোডিটির যে বিনিময় হার, সেই বিনিময় হারটা ভারসাম্য হবে বা রিয়েল এক্সচেঞ্জের ভারসাম্য হবে যদি কোনো মার্কেটে কোনো এক্সেস ডিমান্ড কিংবা এক্সেস সাপ্লাই না থাকে। যেমন ইউএস কমোডিটির জন্য কোনো এক্সেস ডিমান্ড বা এক্সেস সাপ্লাই থাকবে না, বা ইইউ কমোডিটির জন্য কোনো এক্সেস ডিমান্ড এক্সেস সাপ্লাই থাকবে না। এখানে যে এক্সচেঞ্জ রেটে যে কোনো প্রকার এক্সেস ডিমান্ড কিংবা এক্সেস সাপ্লাই থাকবে না দুটো দেশের পণ্যের জন্য, সেই এক্সচেঞ্জ রেটটাকে বলবো আমরা, রিয়েল এক্সচেঞ্জ রেটকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট বা লং রান এক্সচেঞ্জ রেট। এটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে চেঞ্জ ইন ওয়ার্ল্ড রিলেটেড ডিমান্ড ফর ইউএস প্রোডাক্টস, change in world demand for US products. Again, relative real exchange rate বা দুটো কমোডিটি বিনিময় হার, সেটা ভারসাম্য তখনই হবে যখন রিলেটিভ ডিমান্ড এবং রিলেটিভ সাপ্লাই দুটো পণ্যের সমান হবে, তখনই ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আমরা এখানে দুটো কার্ভকে এখানে বিবেচনা করব, দুটো রেখাকে বিবেচনা করব, দুটো ফাংশনকে আমরা বিবেচনা করব। একটা হলো আমাদের রিলেটিভ ডিমান্ড, একটা হলো রিলেটিভ সাপ্লাই ফর কমোডিটিস, যে কমোডিটিগুলোকে আমরা বিবেচনা করছি। একটা হচ্ছে ইউএস কমোডিটি, একটা হচ্ছে ইউ কমোডিটিস, বাস্কেট অফ কমোডিটিস বলছি এখানে আমরা। তো এই যে দুটো বাস্কেট অফ কমোডিটির রিলেটিভ ডিমান্ড এবং রিলেটিভ সাপ্লাই আছে, কেমন? এই রিলেটিভ ডিমান্ড এবং রিলেটিভ সাপ্লাই যেখানে সমান হবে, বা যে এক্সচেঞ্জ রেটে এই রিলেটিভ ডিমান্ড এবং রিলেটিভ সাপ্লাই সমান হবে, আমি দুটো কার্ভ করে আঁকবো। তার আগে আমি ফ্যাক্টরগুলো একটু ব্যাখ্যা করি, কি কি বিষয়ের উপরে রিলেটিভ ডিমান্ড এবং রিলেটিভ সাপ্লাই নির্ভর করে, তারপর আমরা ভারসাম্যটা দেখাবো। একটা হচ্ছে যে চেঞ্জ ইন ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস প্রোডাক্টস, যে ইউএস পণ্যের জন্য যে রিলেটিভ ডিমান্ড আছে, সেই ডিমান্ডে যদি পরিবর্তন হয় তাহলে ভারসাম্য এক্সচেঞ্জ রেটে বা ইকুইলিব্রিয়াম রিয়েল এক্সচেঞ্জ রেটে পরিবর্তন হবে। এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, যে রিলেটিভ ওয়ার্ল্ড ডিমান্ড আমরা কিভাবে ডিফাইন করব আমরা, কেমন? বলছিলাম যে এখানে ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড কিভাবে আমরা ডিফাইন করব বা কিভাবে বুঝবো যে ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড পরিবর্তন হচ্ছে। যে ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ডকে আমরা কিভাবে দেখতে পারি, যে আমি যদি ডিমান্ডকে যদি এক্স দিয়ে প্রকাশ করি, ডিমান্ডকে, তাহলে লিখতে পারি এখানে এক্স, এখানে বেশ কয়েকটা আমি সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। ইউএস, এটা হচ্ছে ইউএস ডিমান্ড ফর ইউএস কমোডিটি,
দুটো জিনিস ব্যবহার করলে এখানে আমরা একটু সুবিধার জন্য যে এটা হলো ইউএস হলো আমাদের ইউএস ডিমান্ড, এক্স মানে ডিমান্ড, ইউএস মানে ইউএস এর ডিমান্ড ফর ইউএস কমিউনিটি, ঠিক আছে? এটা হলো যেটা নির্ভর করে রিলেটিভ এক্সচেঞ্জ রেটের উপরে। রিলেটিভ এক্সচেঞ্জ রেট যদি বৃদ্ধি পায়, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে যে ইউএস কমিউনিটি চিপার হওয়া, ইউএস কমিউনিটি এক ইউরোপিয়ান কমিউনিটি দিয়ে বেশি ইউএস কমিউনিটি পাওয়া যাবে। এখানে নমিনাল এক্সচেঞ্জ রেট চিপার হওয়ার অর্থ হচ্ছে যে এক ইউরোপিয়ান কারেন্সি দিয়ে বেশি ডলার পাওয়া যাবে, কেমন? এটাকে বলে আমরা ডেপ্রিসিয়েশন বলি এটাকে আমরা। ঠিক একইভাবে রিয়েল এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি, সেটার মান বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে যদি কিউ মানটা যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলি যে ডেপ্রিসিয়েশন হয়েছে, সেটা নমিনাল না, সেটা রিয়েল ডেপ্রিসিয়েশন হয়েছে। তার মানে এক ইউনিট ইউ কমোডিটি দিয়ে আগে যে পরিমাণ ইউএস কমোডিটি পাওয়া যেত, এখন তার চেয়ে বেশি ইউএস কমোডিটি পাওয়া যাবে। অর্থাৎ ইউএস কমোডিটি হ্যাজ বিকাম চিপার, সো everybody will try to buy US commodity because it is now cheaper, and people will want to buy EU commodity since it is now relatively expensive. তাহলে আমরা বলছি যে ইউএস কমোডিটি ইউএস কনজিউমাররা, কেমন, বা ইউএস কমোডিটি ইউএস ডিমান্ড, যেটা নির্ভর করে কিসের উপরে? ফাংশন অফ কিউর উপর নির্ভর করে, বা রিয়েল এক্সচেঞ্জের উপর নির্ভর করে। রিয়েল এক্সচেঞ্জ যদি বাড়ে, ডেপ্রিসিয়েশন যদি হয়, ডিমান্ডটা বৃদ্ধি পাবে, কেমন? US demand for US commodity will be increased. তাহলে এটা হলো US commodity demand from the US consumers. কিন্তু US commodity শুধুমাত্র US কনজিউমারের ব্যবহার করে না, ইউরোপিয়ান কনজিউমার যারা আছে তারাও US commodity কেনে ট্রেডের মাধ্যমে। আমরা এটাকে যদি বলি ইউ, যদি বলি এটা হচ্ছে US, এটা হচ্ছে US প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের US প্রোডাক্ট by demand, US commodity demand from the US consumer, the US commodity demand from the EU consumer. EU তে যারা বাস করে তারাও US এর পণ্য কিনে। এটা নির্ভর করে কিসের উপর? কিউর উপর নির্ভর করে, রিলেটিভ প্রাইসের উপর নির্ভর করে, বা রিয়েল এক্সচেঞ্জের উপর নির্ভর করে। US কমোডিটি যদি চিপার হয়, এক ইউনিট EU কমোডিটি দিয়ে যদি আগের চেয়ে বেশি US কমোডিটি পাওয়া যায়, তাহলে ইউরোপিয়ানরাও বেশি US কমোডিটি কিনতে চাইবে। US যারা আছে তারাও, ডোমেস্টিক কনজিউমার যারা আছে তারাও ইউএস কমোডিটি বেশি কিনতে চাইবে। বা যদি কিউ মান যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের এই যে ডিমান্ড ফর ইউএস কমোডিটি ফ্রম ইউএস কনজিউমার্স এন্ড ইউ কনজিউমার্স উইল ইনক্রিজ। এটা হলো আমাদের ইউএস কমোডিটি ডিমান্ড ফ্রম ইউ এন্ড ইউএস, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের ইউএস কমোডিটি ডিমান্ড। আর নিচে আমরা লিখবো ইউ কমোডিটি ডিমান্ড একইভাবে। তো আমরা ইউ কমোডিটি ডিমান্ড কিভাবে লিখবো? এক্স, এখানে হচ্ছে ইউ কমোডিটি ডিমান্ড, এখানে হচ্ছে ইউ কমোডিটি ডিমান্ড। একটা হচ্ছে ইউএস কনজিউমাররা ইউ কমোডিটি ডিমান্ড করে, একটা হচ্ছে ইউ কনজিউমাররাও ইউ কমোডিটি ডিমান্ড করে। এখন এই ডিমান্ডটা নির্ভর করে কিসের উপরে? কিউর উপর নির্ভর করে, ঠিক আছে? কিউর উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে দেখছি যে যদি কিউ যদি বৃদ্ধি পায়, তাহলে ইউরোপিয়ান কমোডিটিস, এই যে আমরা ইউরোপিয়ান কমোডিটি আমরা উপরে সাবস্ক্রিপ্ট দিয়ে রেখেছি আমরা, আর ইউএস কমোডিটি আমরা উপরে সাবস্ক্রিপ্ট দিয়ে রেখেছি। তো ইউরোপিয়ান কমোডিটি ডিমান্ড ফ্রম ইউএস কনজিউমার উইল ফল। যেহেতু কিউ যদি বৃদ্ধি পায়, ইউএস কমোডিটি চিপার হয়, তাহলে ইউ কমোডিটি ডিমান্ড from the US consumer will fall. ঠিক একইভাবে ইউরোপিয়ান কনজিউমার যারা আছেন তারাও ইউরোপিয়ান কমোডিটি ডিমান্ডটা কমিয়ে দিবে, কারণ যেহেতু ডিমান্ডটা যদি বেড়েছে। তো আমরা বলতে পারি এটা যদি বৃদ্ধি পায়, এটা বলে আমরা যে ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট থেকে বলি আমরা যে ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট, এটা হচ্ছে, এটাকে বলি আমরা ওয়ার্ল্ড, যেহেতু ওয়ার্ল্ডের দুটো মাত্র কান্ট্রি আছে এখানে, আর কোনো কান্ট্রি নাই, জন্য এটাকে আমরা বলছি ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট। এই পুরো ব্র্যাকেটের টার্মটাকে আমরা বলবো ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট। এটাকে এভাবে চিন্তা করতে পারো সংক্ষেপে, এভাবে লিখতে পারো এটাকে যে
এক্স মানে ডিমান্ড, কেমন, এটা হচ্ছে ইউএস কমোডিটি ডিমান্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড ডিমান্ড। ওয়ার্ল্ড ডিমান্ড মানে ইউএস এর পক্ষ থেকে এবং ইউ এর পক্ষ থেকে দুটো যোগ করে, আর এটা হচ্ছে আমাদের ইউ কমোডিটিস ডিমান্ড ফ্রম দা ওয়ার্ল্ড, ইউএস এর পক্ষ থেকে এবং ইউ এর পক্ষ থেকে, দুটোকে আমি যোগ করে এভাবে লিখতে পারি। এই দুটোকে বলছি আমরা কি ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট, অর্থাৎ ইউ আউটপুট যে পরিমাণ ডিমান্ড করা হচ্ছে রিলেটিভ টু দা ইউএস আউটপুট ওয়ার্ল্ডের পক্ষ থেকে। ওয়ার্ল্ড মানে এখানে দুটো দেশ, একটা হলো ইউরোপিয়ান কান্ট্রি কি পরিমাণ ইউএস কমোডিটি ডিমান্ড করছে এবং ইউএস কনজিউমাররা কি পরিমাণ ইউএস কমোডিটি ডিমান্ড করছে। নিচে দিয়েছি আমরা কি ইউএস কনজিউমাররা ইউরোপিয়ান কমোডিটি কতটুকু ডিমান্ড করছে এবং ইউরোপিয়ান কনজিউমাররা তাদের কমোডিটি কতটুকু ডিমান্ড করছে। তাহলে এটাকে বলছি আমরা ওয়ার্ল্ড ডিমান্ড ফর ইউএস কমোডিটি, এটাকে বলছি আমরা ওয়ার্ল্ড ডিমান্ড ফর ইউরোপিয়ান কমোডিটি। এটাকে আমরা সংক্ষেপে এখানে এভাবে দিয়েছি দুটো যোগফলকে। তো এই রেশিওটাকে বলা হয় ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট। তো এই যদি এটা যদি বৃদ্ধি পায়, ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড যদি বৃদ্ধি পায়, এই পুরো রেশিওটা যদি বৃদ্ধি পায় ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড, যদি ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড বৃদ্ধি পায় অর্থাৎ ইউএস কমোডিটির ডিমান্ড যদি বৃদ্ধি পায়, তাহলে ইউএস কমোডিটির দামও বৃদ্ধি পাবে, রিলেটিভ প্রাইসও বৃদ্ধি পাবে। মানে এটাকে আমরা লিখি, এটা যদি হয় তাহলে এর ফলে হবে কি কিউ বা রিয়েল এক্সচেঞ্জ রেট, অর্থাৎ যে রিয়েল প্রাইস ইউএস কমোডিটির সেটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানে এটা ফল করবে, অ্যাপ্রিসিয়েশন করবে, কেমন, এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। কিউ পাওয়া মানে হচ্ছে ইউএস কমোডিটির দাম বৃদ্ধি পাওয়া বা ইউএস কমোডিটির অ্যাপ্রিসিয়েশন হওয়া, নোমিনাল এক্সচেঞ্জ রেটের মতো। ই বাড়লে যেমন ডলারের দাম কমে, ই কমলে যেমন ডলারের দাম বাড়ে, ঠিক একইভাবে কিউ কমার অর্থ হচ্ছে ইউএস কমোডিটির দাম বাড়া, কেমন, আর কিউ বাড়া মানে হচ্ছে ইউএস কমোডিটির দাম কমা। তাহলে এই যে ওয়ার্ল্ড রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট, যদি ওয়ার্ল্ডের টোটাল যে ডিমান্ড for US output compared to the output of the European country, European country তুলনায় US country output এর ডিমান্ড যদি বৃদ্ধি পায় তাহলে US কোম্পানির দামও বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে এক বাস্কেট অফ ইউরোপিয়ান কমোডিটি দিয়ে যে পরিমাণ US কমোডিটি পাওয়া যেত এখন তার চেয়ে কম পাওয়া যাবে, কারণ US basket has been now more expensive than before। তাহলে যদি US কমোডিটির রিলেটিভ ডিমান্ড বৃদ্ধি পায়, রিলেটিভ ডিমান্ড বৃদ্ধি পায়, আমরা একে দেখাবো কিভাবে আঁকতে হয় রিলেটিভ ডিমান্ড, কেমন, এবং যদি সাপ্লাই আমরা একে দেখাবো আমরা। তো রিলেটিভ ডিমান্ড যদি বৃদ্ধি পায় তাহলে এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা ফল করবে। আমরা দেখছি যে রিয়েল এক্সচেঞ্জ রেটটা স্থির থাকে না, ওয়ান স্থির থাকে না, যেটা পিপিপিসি তে ধরে নেওয়া হয়েছিল। ওয়ান স্থির না থেকে এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা ডিপেন্ড করে কিসের উপরে, যে ওই দেশের যে প্রোডাক্ট যা উৎপাদন করা হচ্ছে, কেমন, সেই প্রোডাক্টের জন্য যে চাহিদা ওয়ার্ল্ডের, সেই চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে সেই দেশের রিয়েল এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পাবে। আমরা পরে দেখাবো এই রিয়েল এক্সচেঞ্জের সাথে নোমিনাল এক্সচেঞ্জের একটা সম্পর্ক আছে, আমরা দেখাবো এই রিয়েল এক্সচেঞ্জ রেটের পরিবর্তনের কারণে নোমিনাল এক্সচেঞ্জ যেটা সেটাও পরিবর্তন হয়, কেমন। এই জন্য আমাদের এই রিয়েল এক্সচেঞ্জ রেটের মুভমেন্টটা আমাদের জানা ইম্পর্টেন্ট, কারণ আমরা যে একটু আগে যে ইকুয়েশনটা লিখেছি 1 = P US বাই এক্সচেঞ্জ রেট, নোমিনাল এক্সচেঞ্জ রেট টাইমস P EU লিখেছি। আমরা ইচ্ছা করলে এই ইউটাকে বা এক্সচেঞ্জ রেটটাকে বাম দিকে নিয়ে এসে আবার আমরা যে কিউ সমান লিখেছিলাম, কেমন, আমরা ইচ্ছা করে দেখাতে পারি যে সেটা কিউর উপর নির্ভর করে, যে নোমিনাল এক্সচেঞ্জ রেট যেটা, যদি একটু তোমাদেরকে আবার আগের ইকুয়েশনটার মধ্যে ফিরিয়ে নিয়ে যাই বুঝতে সুবিধা হবে কেন এই কিউটা ইম্পর্টেন্ট। আমরা একটু আগে লিখেছিলাম যে 1 = price of US exchange rate times price of EU, এটা লিখেছিলাম তাই না, ইকুয়েশন লিখেছিলাম যে এটা রিয়েল এক্সচেঞ্জ রেট ইন্ডিকেট করে ডলার। তো আমি এখন যদি এই অংশটাকে বাদ দাও, আমি যদি এই দুটো অংশকে চিন্তা করি, আমরা চিন্তা করে আমি লিখি অর এটাকে এখানে নিয়ে যাই, কেমন, এটাকে এখানে নিয়ে আসি। দেখো P US Q ডলার ইউরো times P EU equal to E ডলার ইউরো, তাই না। এখন দেখো যদি এটা যদি বৃদ্ধি পায়, যদি রিয়েল এক্সচেঞ্জ বৃদ্ধি পায় তাহলে এটা ঠিক কি হবে, ফল করবে, তাই না, বৃদ্ধি পেলে এটা ফল করবে। কিংবা এটা যদি হ্রাস পায়
এটা যদি কমে যায়, এটা কমে গেলে রেশিওটা বড় হবে, এটা কমে গেলে এটা বাড়বে। সুতরাং এই রিয়েল এক্সচেঞ্জ রেটের সাথে নমিনাল এক্সচেঞ্জ রেটের একটা সম্পর্ক আছে। সুতরাং রিয়েল এক্সচেঞ্জ রেটের মুভমেন্ট থেকে আমরা বুঝতে পারবো যে নমিনাল এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন কেমন হবে সেটা বুঝতে পারবো। সেজন্য আমরা এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা কিসের উপর নির্ভর করে, সেটা কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাদের জানা দরকার। পরবর্তীতে আমরা দেখবো যে রিয়েল এক্সচেঞ্জ রেটটা কিভাবে নমিনাল এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করছে। তাহলে আমরা বলছি যে একটা বিষয় হলো যে যদি কোনো একটা দেশের যদি কমোডিটির জন্য আউটপুটের জন্য ডিমান্ড যদি বৃদ্ধি পায় কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ commodities demand, then real exchange rate will appreciate, that means Q will fall for that country. তো এটা একটা ফ্যাক্টর যেটা আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করে। এটা হলো একটা। দুই নম্বর একটা ফ্যাক্টর আছে, সেটা হলো যে চেঞ্জ ইন রিলেটিভ সাপ্লাই। যেগুলো ডিমান্ডের দিক থেকে গেল, এটা মানে একটা দেশের কমোডিটি ডিমান্ড যদি বাড়ে, আমাদের দেশের ফর এক্সাম্পল যদি গার্মেন্টস ডিমান্ডটা বেড়ে যায়, আমরা যা এক্সপোর্ট করি যে সকল পণ্যগুলো, আমরা যা উৎপাদন করি সে সকল পণ্যের ডিমান্ড যদি বেড়ে যায়, ডিমান্ডটা দুদিক থেকে বাড়তে পারে, ওয়ার্ল্ডের পক্ষ থেকে বাড়তে পারে বা আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, আমাদের যে পার্টনার কান্ট্রিগুলো আছে সেখান থেকে বাড়তে পারে, অথবা আমরাও আমাদের পণ্য ডিমান্ডটা বাড়িয়ে দিতে পারি। যেখান থেকে হোক না কেন আমাদের ডিমান্ডটা যদি বৃদ্ধি পায় অন্য দেশের কমোডিটির তুলনায়, তাহলে আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেট স্ট্রঙ্গার হবে। আমাদের দেশের কম পণ্য দিয়ে আমরা অন্য দেশের বেশি পণ্য আমদানি করতে পারবো। কেমন? এটা একটা দিক। দুই নম্বর আরেকটা বিষয় হলো যেটার উপর রিয়েল এক্সচেঞ্জ রেট নির্ভর করে, সেটা হলো a change in relative supply of output. Changing supply of output. দুই নম্বর বিষয়টা হলো কি রিলেটিভ সাপ্লাই অফ আউটপুট। এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? রিলেটিভ সাপ্লাই অফ আউটপুট। তো ডিমান্ডের ক্ষেত্রে আমরা কি করেছি, ইউএস ডিমান্ড এবং ইউ ডিমান্ডকে আমরা যোগ করে ওয়ার্ল্ড ডিমান্ড বের করেছি ফর ওয়ার্ল্ড ডিমান্ড অফ ইউএস আউটপুট। কিন্তু সাপ্লাই ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ল্ড এই যে রিলেটিভ সাপ্লাই, অর্থাৎ সাপ্লাই কিন্তু ওয়াই দিয়ে যদি লিখি সাপ্লাইকে আমি ইউএস এর যে সাপ্লাই, কেমন দিস ইজ সাপ্লাই, যেটা ডিপেন্ড করে কিসের উপরে, যেটা ডিপেন্ড করে কি উপর ডিপেন্ড করে, রিয়েল এক্সচেঞ্জ রেটের উপর ডিপেন্ড করে। দাম যদি বেশি সাপ্লাই করবে, দাম কম হলে কম সাপ্লাই করবে। আর ঠিক একইভাবে ইউরোপের যে সাপ্লাই, সেটাও কি উপর ডিপেন্ড করে, এটাকে বলা হয় রিলেটিভ সাপ্লাই অফ আউটপুট। রিলেটিভ সাপ্লাই অফ আউটপুট হলো ইউএসএ একটা কমোডিটি কি পরিমাণ যোগান দেওয়া হচ্ছে ডিভাইডেড বাই ইউরোপিয়ান ইকোনমিতে কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা হচ্ছে বা যোগান দেওয়া হচ্ছে। এখানে আর ইউএস সাপ্লাই ক্ষেত্রে আমাদের ইউরোপিয়ান সাপ্লাই যোগ করার দরকার নেই। মানে দুটো জিনিস, আমরা এখানে ইউএস সাপ্লাইটাকে শুধুমাত্র ইউএস সাপ্লাই দিয়ে প্রকাশ করছি, আর ইউরোপিয়ান সাপ্লাইকে আমরা ইউরোপিয়ান সাপ্লাই দিয়ে প্রকাশ করছি। এটা ওয়ার্ল্ড সাপ্লাই না, এটা হচ্ছে আমাদের ইউএস সাপ্লাই। এটা হলো আমাদের ইউরোপিয়ান সাপ্লাই। এটা ওয়ার্ল্ড সাপ্লাই। এটা হচ্ছে কি, একটা হচ্ছে ইউএস সাপ্লাই, একটা হচ্ছে ইউরোপিয়ান সাপ্লাই। আর ডিমান্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম ওয়ার্ল্ড ডিমান্ড ফর ইউএস আউটপুট, আর নিচে ছিল আমাদের ওয়ার্ল্ড ডিমান্ড ফর ইউরোপিয়ান আউটপুট। দুটো রেশিওকে বলেছিলাম আমরা যে রিলেটিভ ডিমান্ড বলেছিলাম। আর রিলেটিভ সাপ্লাই ক্ষেত্রে আমরা বলছি কি যে ইউএস সাপ্লাই ডিভাইডেড বাই ইউরোপিয়ান সাপ্লাই, এটাকে বলা হচ্ছে রিলেটিভ সাপ্লাই। কেমন? তো এই রিলেটিভ সাপ্লাইটা এটাও নির্ভর করে আমাদের কিউর উপর নির্ভর করে। তো এই রিলেটিভ সাপ্লাই অফ আউটপুট এটা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ইউরোপের তুলনায় ইউএস ইকোনমিতে আউটপুট সাপ্লাই যদি বৃদ্ধি পায়, তার ফলশ্রুতিতে দেখা যাবে যে রিয়েল এক্সচেঞ্জ রেট যেটা ছিল সেটা বৃদ্ধি পাবে বা ডেপ্রিসিয়েশন হবে। এটাকে বলা হয় রিয়েল ডেপ্রিসিয়েশন। এটাকে বলা হয় অর্থাৎ যদি ইউএস ইকোনমি বেশি আউটপুট উৎপাদন করতে পারে, মনে করো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে বা প্রোডাক্টিভিটি বৃদ্ধির কারণে বা অন্য যে কোনো কারণে ইউএস ইকোনমির আউটপুটটা বৃদ্ধি পেল, কেমন? খুব স্বাভাবিকভাবে একটা পণ্যের যোগান যখন বৃদ্ধি পায় তার দামটা ফল করে। ডিমান্ড স্থির থেকে যদি যোগান বৃদ্ধি পায়, তাহলে ওই যে দেশের যোগান বৃদ্ধি পেয়েছে সে দেশের পণ্যের দামটা হ্রাস পাবে। হ্রাস পাওয়ার অর্থ হলো যে কিউ মানটা বৃদ্ধি পাবে বা যেটা বলছেন বা রিয়েল ডেপ্রিসিয়েশন হবে। তাহলে যদি একটা দেশের
রিলেটিভ সাপ্লাই অফ আউটপুট যদি বৃদ্ধি পায় তাহলে সে দেশে রিয়েল এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন হবে। কেমন? আমরা রিয়েল সাপ্লাইকে ডিফাইন করছি কিভাবে? ইউএস আউটপুট ডিভাইডেড বাই অন্য দেশের আউটপুট বা ইউ আউটপুট বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের আউটপুট। কেমন? এইভাবে ডিফাইন করছি আমরা। তো আমরা এখন এই যে দুটো ফ্যাক্টর পেলাম আমরা, একটা হলো রিলেটিভ ডিমান্ড, একটা হলো রিলেটিভ সাপ্লাই। কেমন? তো দুটো বিষয় কিসের উপর নির্ভর করে? নির্ভর করে কির উপর নির্ভর করে? রিলেটিভ প্রাইসের উপর ডিপেন্ড করে। আমরা এখন এই রিলেটিভ ডিমান্ড এবং রিলেটিভ সাপ্লাই দুটো গ্রাফকে আমরা প্লট করব। যেটা আমরা আগে প্লট করলাম আরো ভালো হতো, সুবিধা হতো আমাদের। আমরা দেখার চেষ্টা করি যে রিলেটিভ ডিমান্ডটা কিভাবে আঁকা যায় আর রিলেটিভ সাপ্লাইটা কিভাবে আঁকা যায়। হ্যাঁ দেখো, এখানে আমরা রিলেটিভ আউটপুট দিব, রিলেটিভ আউটপুট, আর এদিকে আমরা দেব রিলেটিভ প্রাইস। রিলেটিভ প্রাইসটা হলো আমাদের কিউ, এটাকে বলছি আমরা রিলেটিভ প্রাইস, ডলার ইউরো রিলেটিভ প্রাইস। তাহলে রিলেটিভ ডিমান্ড, রিলেটিভ ডিমান্ড মানে আমরা আগে ডিফাইন করেছি যে ইউএস ডিমান্ড ফর ইউএস আউটপুট প্লাস European demand for US output or rest of the world's demand for US output divided by EU output for demand for EU output by the US consumers plus demand for EU output by the EU consumers. এটা হচ্ছে আমাদের রিলেটিভ ডিমান্ড। আমরা বলেছি যে যদি রিলেটিভ ডিমান্ড যদি বৃদ্ধি পায় তাহলে এই রিলেটিভ প্রাইস যেটা বা রিয়েল এক্সচেঞ্জ যেটা সেটা কি করে? ফল করে। একটা নেগেটিভ সম্পর্ক আমরা অবজার্ভ করেছি, নেগেটিভ না, একটা পজিটিভ সম্পর্ক আমরা অবজার্ভ করেছি যে যদি আমরা যে একটু আগে এক নম্বর যে ফ্যাক্টরটা লিখলাম, যেখানে আমরা দেখেছি যে আউটপুট ডিমান্ড যদি বৃদ্ধি পায় তখন রিয়েল এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন হয়। তাহলে আমরা যদি এই রেখাটা প্লট করার চেষ্টা করি, সেই ধরনের একটা রেখা পাওয়া যাবে। রিলেটিভ ডিমান্ড, রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট। যে কেন আপওয়ার্ড স্লোপিং? ডিমান্ডটা সাধারণত ডাউনওয়ার্ড স্লোপিং হয়, তাই না? আমরা যে মাইক্রোইকোনমিক্সে যে ডিমান্ডটা দেখি সেটা সাধারণত ডাউনওয়ার্ড স্লোপিং হয়, এবং দাম যখন হ্রাস পায়, রিমেইনিং আদার ফ্যাক্টরস সেম অর আদার প্রাইসেস সেম, দাম যখন হ্রাস পায় তখন ডিমান্ডটা বৃদ্ধি পায়। এটা আমরা এই জন্য ডিমান্ডটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। কিন্তু এখানে যে আমরা রিলেটিভ ডিমান্ডটা আঁকলাম সেটা আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড স্লোপিং এর অর্থ হচ্ছে দাম হ্রাস পেলে ডিমান্ড বৃদ্ধি পাবে। কেমন? তো এখানে ডিমান্ড বলতে আমরা বুঝাচ্ছি রিলেটিভ ডিমান্ড, রিলেটিভ ডিমান্ড ফর ইউএস আউটপুট, রিলেটিভ ফর ইউএস আউটপুট। কারণ তাহলে যখন ইউএস পণ্য যখন দাম হ্রাস পায়, ইউএস পণ্য যখন দাম হ্রাস পায়, ইউএস পণ্যের দাম হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে কিউ বৃদ্ধি পাওয়া। কিউ বৃদ্ধি পেলে দাম হ্রাস পায়, বা এক ইউনিট ইউ পণ্য দিয়ে বেশি ইউনিট ইউএস পণ্য পাওয়া যায়। ইউএস পণ্য becomes cheaper compared to EU commodities. তো যদি কিউ যদি বৃদ্ধি পায় তার অর্থ হচ্ছে দাম হ্রাস পাওয়া। দাম হ্রাস পাওয়া সাধারণত আমরা নিচের দিক থেকে করে দেখাই, আমরা মাইক্রোইকোনমিক্স যেখানে দাম হ্রাস পায় হচ্ছে উপর দিকে যাওয়া। কারণ এই কিউ দিয়ে আমরা বুঝাচ্ছি রিয়েল এক্সচেঞ্জ রেট, এবং কিউ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কারেন্সি ডিপ্রিসিয়েশন হওয়া বা কমোডিটি প্রাইসের ভ্যালুয়েশনের ডিপ্রিসিয়েশন হওয়া। কমোডিটির দাম কমে যাওয়া, ইউএস কমোডিটির দাম, ইউএস কমোডিটি যদি চিপার হয়, ইউএস কমোডিটির দাম কমার অর্থ হচ্ছে আমরা উপর দিকে মুভ করব, যেটাকে বলছি আমরা রিয়েল ডিপ্রিসিয়েশন বলছি আমরা। ইউএস পণ্য যদি দাম যদি কমে, আমরা যদি উপর দিকে যদি মুভ করি, তাহলে আমরা বলছি যে ইউএস পণ্যের ডিমান্ড বৃদ্ধি পাবে, রিলেটিভ ডিমান্ড বৃদ্ধি পাবে। যে কারণে যতই এই দাম যদি কিউ এখানে হয় তাহলে যে পরিমাণ ডিমান্ড থাকবে, দাম যদি বৃদ্ধি পায়, হ্রাস পেলে আমরা বুদ্ধিযুক্ত, হ্রাস পেলে আমাদের ডিমান্ড বৃদ্ধি পাবে ইউএস পণ্য। সে কারণে আমরা বলছি এখানে যে রিলেটিভ ডিমান্ড কার্ভ সেটা আপওয়ার্ড স্লোপিং। মানে relative demand for US product is upward sloping. Why? Because if the price decreases, price of the US commodity decreases, that means that Q increases, that is real depreciation occurs, then relative demand or relative world demand for US output will also increase. And for this reason, the relative demand curve is upward sloping.
তাহলে রিলেটিভ ডিমান্ড কার্ভটা আপার স্লোপিং হয়। কেন আপার স্লোপিং হয়? দাম কমলে অর্থাৎ কিউ বাড়লে ইউএস কমোডিটির ডিমান্ডটা বৃদ্ধি পায়, রিলেটিভ ডিমান্ডটা বৃদ্ধি পায়। সে কারণে আমরা বলছি কি এটা আপার স্লোপিং হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে রিলেটিভ ডিমান্ড পাবে। আরেকটা আমাদের লাগবে যে রিলেটিভ সাপ্লাই লাগবে আমাদের। রিলেটিভ সাপ্লাই আমরা কিভাবে ডিফাইন করেছি যে ইউএস আউটপুট ডিভাইডেড বাই ইউ আউটপুট, এই দুটো রেশিওকে বলেছি আমরা রিলেটিভ সাপ্লাই বলেছি আমরা। এখন যদি ফুল এমপ্লয়মেন্ট আউটপুট নির্ধারিত হয়, ইউএস ইকোনমিতে যে পরিমাণ ফ্যাক্টর পাওয়া যায় সবগুলোকে কাজে লাগিয়ে যে পরিমাণ আউটপুট প্রডিউস করা যায়, এবং ইউতে যে ফুল এমপ্লয়মেন্ট আউটপুট আছে সবগুলোকে কাজে লাগিয়ে যে পরিমাণ আউটপুট প্রডিউস করা যায়, এই দুটো রেশিও যদি নেই সেটা একটা কনস্ট্যান্ট ফিগার হবে। সেটা একটা একটা পার্টিকুলার লাইন হবে, আউটপুট অফ ইউএস আউটপুট অফ ইউ। ঠিক আছে, এই দুটো যে রেশিও ফুল এমপ্লয়মেন্ট লেভেলে ফর एग्जांपल মনে করো এটা রেশিওটা হবে কনস্ট্যান্ট হবে রেশিওটা ফুল এমপ্লয়মেন্ট লেভেল। এটাকে বলছি আমরা রিলেটিভ সাপ্লাই বলছি। যেটা আমরা রিলেটিভ সাপ্লাইটাকে আমরা ধরছি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দা কিউ অর রিয়েল এক্সচেঞ্জ রেট। আমরা ধরছি এটা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে নির্ধারিত হবে, এটাকে ফিক্স করছি আমরা। তাহলে এই দুটো কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে, দুটো কার্ভ সেখানে ভারসাম্য রিয়েল এক্সচেঞ্জ রেটের মানটা নির্ধারিত হয়। ঠিক আছে, তাহলে এই ভারসাম্য যে এক্সচেঞ্জ রেট, রিয়েল এক্সচেঞ্জ রেট, সেটা নির্ভর করে যে দুটো দেশের যে পণ্যগুলো উৎপাদন করা হচ্ছে এবং পণ্যের জন্য যে ডিমান্ড করা হচ্ছে, যার উপর ভিত্তি করে আমরা রিলেটিভ ডিমান্ডটা পাচ্ছি এবং রিলেটিভ সাপ্লাইটা পাচ্ছি। দুটো কার্ভ যেখানে ইন্টারসেক্ট করে বা দুটো যখন সমান হয়, যে রিয়েল এক্সচেঞ্জ রেটে রিলেটিভ সাপ্লাই এবং রিলেটিভ ডিমান্ড সমান হয়, সেই এক্সচেঞ্জ রেটকে বলি আমরা ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট বা লং রান রিয়েল এক্সচেঞ্জ রেট। এটা হচ্ছে আমাদের লং রান রিয়েল এক্সচেঞ্জ রেট। সুতরাং লং রান রিয়েল এক্সচেঞ্জ রেট নির্ভর করে কিসের উপরে? রিলেটিভ ডিমান্ডের উপরে এবং রিলেটিভ সাপ্লাইয়ের উপর নির্ভর করে। তো যদি কোনো কারণে এই দুটো কার্ভ যদি শিফট করে, রিলেটিভ ডিমান্ড কার্ভ যদি শিফট করে, মনে করো মানুষের প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেল, কেমন আগে একই কিউতে একই এই এক্সচেঞ্জ রেটে রিয়েল এক্সচেঞ্জ রেটে যে পরিমাণ ডিমান্ড করা হতো এখন তার চেয়ে বেশি ডিমান্ড করে, বিকজ অফ চেঞ্জিং প্রেফারেন্স। মানুষ মনে করো আগে তুলনায় বেশি দেশপ্রেমী হয়ে গেল, দেশের পণ্য কেনা পছন্দ করলো, বা সরকারের পক্ষ থেকে প্রচারণা করা হলো যে দেশি পণ্য কিনে হওয়া ধন্য ফর এক্সাম্পল, কেমন তখন মানুষ বিদেশি পণ্য বাদ দিয়ে দেশি পণ্য কেনা শুরু করলো, যদিও রিয়েল এক্সচেঞ্জ রেটে কোনো পরিবর্তন হয়নি। এর ফলে হবে কি, এই রিলেটিভ ডিমান্ডটা আপনার ডান দিকে সরে যাবে। মানুষের যদি প্রেফারেন্সে পরিবর্তন আসে, পছন্দ করার পরিবর্তন আসে, বা কোনো প্রচারণার মাধ্যমে অন্য যে কোনো কারণে এই রিলেটিভ ডিমান্ড কার্ভটা শিফট করতে পারে, ডানে কিংবা বামে শিফট করতে পারে। বা মানুষের যদি আস্থা সৃষ্টি হয়, বিদেশি পণ্যের প্রতি আস্থা সৃষ্টি হয়, দেশি পণ্যের প্রতি আস্থা কমে গেল ভেজাল বন্ধ কোনো কারণে, বা কন্টামিনেশন বা হাইজিনিক মেনটেন করছে না, বিভিন্ন কারণে মানুষের দেশীয় পণ্যের উপর আস্থা কমে গেল, তখন মানুষ বিদেশি পণ্য যদি বেশি কিনে তাহলে ডিমান্ড কার্ভটা বাম দিকে সরে আসবে। কেমন বিভিন্ন কারণে এই রিলেটিভ ডিমান্ড কার্ভটা মুভ করতে পারে। তো যদি রিলেটিভ ডিমান্ড যদি বৃদ্ধি পায়, যদি ডান দিকে শিফট করে, এই রেখা যদি ডান দিকে শিফট করে, ফর এক্সাম্পল যেটা এখানে চলে আসে শিফট করে, এর ফলে হবে কি, এর ফলে আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেটটা ফল করবে। ফল করার অর্থ হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট স্ট্রং হবে, ডাবল স্ট্রক। তাহলে এই রিয়েল এক্সচেঞ্জ নির্ভর করে কিসের উপরে? রিলেটিভ ডিমান্ডের উপরে। কোনো কারণে যদি আমাদের রিলেটিভ ডিমান্ড যদি বৃদ্ধি পায়, আমাদের রিলেটিভ ডিমান্ড বৃদ্ধি পেলে আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেট স্ট্রং হবে। আমাদের পণ্য যদি ডিমান্ড বৃদ্ধি পায়, তাহলে আমরা এক ইউনিট পণ্য দিয়ে আগে যে পরিমাণ পণ্য বিদেশ থেকে আনতে পারতাম, এখন তার চেয়ে কম পরিমাণ পণ্য দিয়ে সেই পরিমাণ পণ্য আমরা ইম্পোর্ট করতে পারবো, বা সেই পরিমাণ পণ্য দিয়ে আমরা আগে চেয়ে বেশি পরিমাণ পণ্য ইম্পোর্ট করতে পারবো। কেমন এটাকে বলা হচ্ছে আমাদের কমোডিটিটা স্ট্রঙ্গার হয়েছে, আমাদের এক্সচেঞ্জ রেটটা, রিয়েল এক্সচেঞ্জ রেটটা আমাদের স্ট্রঙ্গার হয়েছে, বা আমাদের কিউ ফল করেছে আমাদের। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ডিমান্ডের প্রভাব। যদি রিলেটিভ ডিমান্ড যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কারেন্সি স্ট্রঙ্গার, কারেন্সি মানে আমাদের কমোডিটি স্ট্রঙ্গার হবে, কমোডিটি। কেমন আর যদি আমাদের সাপ্লাইটা যদি বৃদ্ধি পায়, রিলেটিভ সাপ্লাই যদি বৃদ্ধি পায় আমাদের, তাহলে কি হবে, এটাকে আমি স্থির রেখে ডিমান্ডটাকে স্থির, সাপ্লাই যদি বাড়ে তাহলে উল্টো হবে,
সাপ্লাই যদি বৃদ্ধি পায়, রিলেটিভ সাপ্লাই যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কারেন্সির রিয়েল এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন হবে। আমরা যদি বেশি প্রোডাকশন করতে পারি, আমাদের উৎপাদনশীল যদি বৃদ্ধি পায়, একই রিসোর্স দিয়ে আগে যা উৎপাদন করতে পারতাম এখন তার চেয়ে যদি বেশি উৎপাদন করতে পারি, আমাদের কমোডিটি সাপ্লাই যদি বৃদ্ধি পায় ওয়ার্ল্ড মার্কেটে, অটোমেটিক্যালি আমাদের যে এক্সচেঞ্জ রেট সেটা আমাদের ফল করবে। তবে এর মানে এই না যে আমাদের অবস্থা খারাপ হবে। আমরা আগে যা দিতে পারতাম বিদেশিদেরকে তার চেয়ে বেশি দিতে পারি, আমরা মোর প্রোডাক্টিভ, আমাদের ইনকাম বৃদ্ধি পাবে, আমরা কম খরচে উৎপাদন করতে পারি, আমরা বিদেশে একই পণ্য ইম্পোর্টের বিনিময়ে যে পণ্য সাপ্লাই দিতে পারতাম এখন তার চেয়ে বেশি সাপ্লাই দিতে পারি। এর মানে এই না যে আমাদের অবস্থা খারাপ হয়েছে, আমাদের অবস্থা খুব ভালো হয়েছে। সাপ্লাই বাড়লে যে এক্সচেঞ্জ রেটের যে রিয়েল এক্সচেঞ্জ রেটের যে ডেপ্রিসিয়েশন হয়, এর ফলে মানুষের অবস্থা খারাপ হয় না, মানুষের অবস্থা ভালো হয়। কেমন ডিমান্ডের বৃদ্ধির কারণে, আমাদের পণ্যের ডিমান্ড বৃদ্ধির কারণে আমাদের যে এক্সচেঞ্জ রেটের যে ডেপ্রিসিয়েশন হয়েছে বা এক্সচেঞ্জের মান যে কমেছে রিয়েল রেটে, তার ফলে কিন্তু আমাদের অবস্থা ভালো হয়েছে। আমরা এখন কম পণ্য দিয়ে বেশি পণ্য আনতে পারি, দুটোই আমাদের জন্য লাভজনক। কেমন কমলে দুটো যদি রেট সাপ্লাই কমে যায় বা যদি ডিমান্ড কমে যায় সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে, বা হোম কান্ট্রির জন্য সেটা ক্ষতিকর হবে। কেমন তো এটা হলো আমাদের যে কিভাবে রিয়েল এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয়। এখন আমরা দেখবো যে এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা যদি আমরা অন্তর্ভুক্ত করি আমাদের আলোচনায়, তাহলে রিয়েল এক্সচেঞ্জের পরিবর্তন মানে হচ্ছে পিপিপির ফেলিওর, পিপিপিতে কাজ করছে না। কারণ পিপিপি অনুযায়ী রিয়েল এক্সচেঞ্জ রেটটা ফিক্স থাকে, ওয়ানে ফিক্স থাকে। যেহেতু রিয়েল এক্সচেঞ্জ রেটটা ফিক্স থাকে না, চেঞ্জ হয়, তার মানে পিপিপিতে কাজ করে না। পিপিপিটা ইফেক্টিভ না সবসময় কার্যকর না। পিপিপিটা কখনো কখনো কার্যকর, কখনো কখনো কার্যকর না। তো আমরা এটাকে ব্যবহার করে দেখার চেষ্টা করব ডিটারমিনেশন অফ লং রান নমিনাল এক্সচেঞ্জ রেট, জেনারেল মডেলটা। Determination of long run nominal exchange rate. আমরা এখন রিয়েল এক্সচেঞ্জে দেখেছি, কিন্তু এই রিয়েল এক্সচেঞ্জের ফিগারটা কিন্তু পেপার পত্রিকায় বা নিউজ মিডিয়ায় বা ইন্টারনেটে এগুলো পাবলিশ করা খুব একটা হয় না, বা জনসাধারণ এগুলো নিয়ে খুব একটা কথা বলে না। মানুষ যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেট। এক কারেন্সির সাথে অন্য কারেন্সি কি রেটে বিনিময় হচ্ছে, এক কমোডিটির সাথে অন্য কমোডিটি কি রেটে বিনিময় হচ্ছে, সেটা নিয়ে খুব একটা মানুষ মাথা ঘামায় না, যদিও সেটার উপরে এটা নির্ভর করে। মানুষ যেটা জানতে চায় মূলত সেটা হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেটটা কিভাবে নির্ধারিত। আমরা এখানে দেখার চেষ্টা করবো লং রানে জেনারেল মডেল অনুযায়ী কিভাবে আমাদের নমিনাল এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয় আমাদের। তো আমরা এই যে রিয়েল এক্সচেঞ্জ রেটের যে ডেফিনিশন, সেটাকে আমরা এভাবে লিখব, ইউ ডলার ইউরো ইকুয়াল টু nominal exchange rate times PEU by এটা আমরা আগে যে করেছি। তো এখান থেকে আমরা লিখতে পারি, যদি এই অংশটাকে বাম দিকে নিয়ে আসি, ইনভেস্টর করে যাবে আর ইউটিউব নেবে। Yes. এখানে দেখো যে আমরা ফর্মুলা একটু অ্যাডজাস্ট করে লিখলাম, সেখান থেকে দেখা যায় নমিনাল এক্সচেঞ্জ রেট যেটা আছে, সেই নমিনাল এক্সচেঞ্জ রেট নির্ভর করে কিসের উপরে, রিয়েল এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে এবং প্রাইস রেশিওর উপর নির্ভর করে, দুটো কান্ট্রির দুটো বিষয়ের উপর নির্ভর করে। যদি রিয়েল এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন হয় তাহলে নমিনাল এক্সচেঞ্জ রেটেরও ডেপ্রিসিয়েশন হবে। ঠিক আছে, রিয়েল এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন হলে নমিনাল এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন হবে, এবং রিয়েল এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন হলে নমিনাল এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন হবে। তো নমিনাল এক্সচেঞ্জ রেট দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে প্রাইস রেশিওর উপর নির্ভর করে, যেটা আমাদের পিপি থিওরি থিওরি এটা কিন্তু 1 পিপি থিওরি এই জিনিসটা থাকে না। পিপি থিওরিতে এটা মানে 1 ধরা হয়, পিপি থিওরিতে এটা 1 ধরা, এবং পিপি থিওরিতে বলা হয় যে এক্সচেঞ্জ রেট নির্ভর করে দুটো দেশের প্রাইস রেশিওর উপর নির্ভর করে। যদি ইউএস প্রাইসটা বৃদ্ধি পায় তাহলে এক্সচেঞ্জ রেটটা কি হবে, বৃদ্ধি পাবে। ইউএস প্রাইস বৃদ্ধি পেলে ইউএস কারেন্সি উইল বি চিপার। ঠিক আছে,
আর এখন আমরা বলছি যে এটা শুধুমাত্র এই এই টিপির উপর নির্ভর করে না, এটা টিপির ভিতরে যে ফেলিউর বা টিপির ভিতরে যে কাজ করে অনেক সময় কিউ মানটাতে পরিবর্তন হয় কিউর উপর নির্ভর করে। কিউটা যদি বৃদ্ধি পায়, কিউ যদি ডেপ্রিসিয়েশন হয়, তাহলে সেটা ই কে ডেপ্রিসিয়েট করবে। ইভেন দ্য প্রাইসেস, প্রাইসটা যদি অপরিবর্তিত আছে, প্রাইস চেঞ্জ হয়নি, প্রাইস চেঞ্জ না হলে এক্সচেঞ্জ পরিবর্তন হয় না বিসির অনুযায়ী। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইসের কোনো পরিবর্তন যদি নাও হয়, শুধুমাত্র যদি রিয়েল এক্সচেঞ্জ রেটের পরিবর্তন হয়, তার কারণে এর মধ্যে পরিবর্তন আসবে। যদি আমাদের রিয়েল ডেপ্রিসিয়েশন হয়, সেটা রিয়েল নমিনাল ডেপ্রিসিয়েশনে পরিণত হবে, বা রিয়েল অ্যাপ্রিসিয়েশন হলে সেখান থেকে আমাদের নমিনাল অ্যাপ্রিসিয়েশন হবে। এটা আমরা এখান থেকে বলতে পারি। আমরা এখানে আমরা এই নমিনাল এক্সচেঞ্জ রেটটা কিসের উপর নির্ভর করে, আমরা কয়েকটা ফ্যাক্টর এখানে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। একটা হচ্ছে এই শিফট ইন রিলেটিভ মানি সাপ্লাই লেভেল। এটা আমরা মনে রাখবেন এই থিওরিটা ফর্মুলাটা। লং রান এক্সচেঞ্জ রেটটা কিসের উপর নির্ভর করে বা কিভাবে রেসপন্ড করে, সেটা কয়েকটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে রিলেটিভ মানি সাপ্লাই লেভেল। মানি সাপ্লাই যদি মানে ইউএস ইকোনমির মানি সাপ্লাইটা ইউ তুলনায় ভালো নাকি কম বেশি, এটা হচ্ছে রিলেটিভ মানি সাপ্লাই লেভেল। এটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে গ্রোথ মানি সাপ্লাই। লেভেল বৃদ্ধি মানে হচ্ছে একটা স্টক থেকে আরেকটা স্টকে বাড়ানো, 500 কোটি টাকা থেকে মত 600 কোটি টাকা করা। আর গ্রোথ মানে ক্রিয়েটিভ বৃদ্ধি পাচ্ছে সেটা। এই মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায় ইউএস ইকোনমির, সংক্ষেপে বলছি এগুলো, ইউএস মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায়, এর ফলে হবে কি, আমরা জানি ইউএস প্রাইসটা বৃদ্ধি হবে, তাই না? ইউএস প্রাইস বৃদ্ধি পাবে, এবং ইউএস প্রাইস যদি বৃদ্ধি পায়, আমাদের যে পিপিপি থিওরি, সেই পিপিপি থিওরি অনুযায়ী আমাদের কি হবে, আমাদের দেখো আমাদের এক্সচেঞ্জে যেটা আছে ডলার ইউরো, এটা হলো আমাদের ইউএস প্রাইস এবং ইউ প্রাইসের অনুপাত। এটা যদি বৃদ্ধি পায় তাহলে অটোমেটিক এটাও বৃদ্ধি পাবে, নমিনাল এক্সচেঞ্জ বৃদ্ধি পাবে। সুতরাং আমরা বলতে পারি যে এই আমাদের জেনারেল মডেল অনুযায়ী যদি ইউএস মানি সাপ্লাই লেভেলটা বৃদ্ধি পায়, তাহলে এক্সচেঞ্জ রেটের একটা ডেপ্রিসিয়েশন হবে। এক্সচেঞ্জ রেটের মান, নমিনাল এক্সচেঞ্জ রেটের মানটা ইউএস ইকোনমির জন্য ফল করবে, বা ইউএস কারেন্সিটা উইকার হবে। আর দুই নম্বরটা হলো যে রিলেটিভ গ্রোথ ইন মানি সাপ্লাই, রিলেটিভ মানি সাপ্লাই গ্রোথ। রিলেটিভ মানি সাপ্লাই লেভেল ছিল গ্রোথ। রিলেটিভ মানি সাপ্লাই গ্রোথের যদি পরিবর্তন হয়, যেটাকে আমরা এখানে লিখি পার্সেন্টেজ চেঞ্জ ইন মানি সাপ্লাই, লগ অফ মানি সাপ্লাই, এটাকে আমরা অংশ লিখে বলি। তো এটা যদি বৃদ্ধি পায়, তো গ্রোথ অফ মানি সাপ্লাই, পার্সেন্টেজ চেঞ্জ ইন মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায়, আমরা জানি যে ইনফ্লেশনটা বৃদ্ধি পাবে। মানি সাপ্লাইটাকে বাড়িয়ে দেওয়া হলে ইউএস ইকোনমি যে ইনফ্লেশন, যেরকম পাইলে লিখেছি আমরা এক্সপেক্টেড ইনফ্লেশন, সেটা বৃদ্ধি পাবে। কেমন? এবং এক্সপেক্টেড ইনফ্লেশন বৃদ্ধি পেলে আমরা গত ক্লাসে দেখেছি যে যদি ইউএস ইকোনমির এক্সপেক্টেড ইনফ্লেশন বৃদ্ধি পায়, তাহলে ইউএস ইকোনমির রেট অফ ইন্টারেস্টও বৃদ্ধি পাবে, ডলার ইন্টারেস্টও বৃদ্ধি পাবে। কেমন? বেশি ডলার ইন্টারেস্ট অফার করতে হবে। এবং যদি ইন্টারেস্টটা যদি বৃদ্ধি পায়, তাহলে ইন্টারেস্ট বৃদ্ধি পেলে ডিমান্ড ফর মানি ফল করবে, কারণ ইন্টারেস্টের সাথে ডিমান্ড ফর মানির সম্পর্ক আছে। এখান থেকে আমরা দেখব যে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে ইউএস ইন্টারেস্ট রেট, তার ফলে ডিমান্ড ফর মানি, যেটা ইন্টারেস্ট রেট এবং ইনকামের উপর ডিপেন্ড করে, এটা বৃদ্ধি পেলে আমাদের ডিমান্ড ফর মানিটা ফল করবে। যে ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে, ডিমান্ড ফর মানি ফল করবে। এবং এই যে ডিমান্ড ফর মানি যে ফল করেছে, ডিমান্ড ফর মানি ফল করলে প্রাইস লেভেলটা বৃদ্ধি পাবে মানি মার্কেট ইকুইলিব্রিয়ামের জন্য। কারণ যেহেতু মানি সাপ্লাইটা চেঞ্জ হয়নি, মানি গ্রোথ চেঞ্জ করা হলে মানি সাপ্লাইটা ইমিডিয়েটলি চেঞ্জ হয় না, মানি সাপ্লাইটা আগের লেভেলে স্থির থাকে। কেমন? তো ফ্লেক্সিবল প্রাইস মানিটারি অ্যাপ্রোচ অনুযায়ী মানি সাপ্লাইটা যদি ফিক্স থাকে, কেমন, কিন্তু ডিমান্ড ফর মানি যদি ফল করে, মানি মার্কেট ইকুইলিব্রিয়ামের জন্য আমাকে কি করতে হবে, ডিমান্ড ফর মানিকে সাপ্লাই মানি সমান করতে হবে। তো মানি যেহেতু মানি ডিমান্ড ফল করেছে, মানি সাপ্লাইটাকে কমানোর জন্য, রিয়েল মানি সাপ্লাইটাকে কমানোর জন্য আমাকে কি করতে হবে, প্রাইস লেভেলটাকে আমাকে বাড়াতে হবে, প্রাইস লেভেলটাকে। তাহলে যদি এই রিয়েল মানি ডিমান্ড যদি ফল করে, এর ফলে হবে কি,
এই প্রাইস লেভেল যেটা আছে ইউএস ইকোনমি, সেই প্রাইস লেভেলটা ইনক্রিজ করতে হবে। প্রাইস লেভেলটা ইনক্রিজ করলে মানি সাপ্লাই যে রিয়েল ভ্যালুটা সেটা ফল করবে, ফল করে সেটা মানি ডিমান্ডের সমান হবে এবং মানি মার্কেটে ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হবে। তো যেহেতু ইউএস প্রাইসটা যেহেতু বৃদ্ধি পেয়েছে, ইউএস প্রাইসটা যদি বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমাদের কি হবে, এক্সচেঞ্জ রেটের একটা ডিপ্রিসিয়েশন হবে। এর ফলে আমরা দেখবো যে এই এক্সচেঞ্জ রেট যেটা নোমিনাল এক্সচেঞ্জ রেট সেটা ডিপ্রিসিয়েশন হবে এখানে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যদি মানি সাপ্লাই লেভেলটা পরিবর্তন করা হয়, তাহলে প্রাইস লেভেল বৃদ্ধির মাধ্যমে সেটা নমিনাল এক্সচেঞ্জ রেটকে বৃদ্ধি করবে, নমিনাল এক্সচেঞ্জ রেটের একটা ডিপ্রিসিয়েশন হবে। ঠিক একইভাবে মানি সাপ্লাই গ্রোথ রেটে পরিবর্তন করা হলো, সেটাও আমাদের কি করবে, নমিনাল এক্সচেঞ্জ রেটের একটা ডিপ্রিসিয়েশন করাবে। কেমন? তাহলে আমরা দুটো প্রভাব এখানে দেখলাম। একটা হলো মানি সাপ্লাই লেভেল বৃদ্ধি করলে নমিনাল এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন হবে, আরেকটা হচ্ছে আমাদের যে মানি সাপ্লাই গ্রোথ রেটে পরিবর্তন করা হলে নমিনাল এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন হবে। এই কথাগুলো আমাদের আগের যে থিওরি সেগুলোর সাথে মিলে যায়, মনিটারি থিওরির সাথে মিলে যায়। কেমন? এখন আমরা দেখার চেষ্টা করি যে আউটপুট মার্কেটে পরিবর্তন হলে কি হবে। সবাই কম আমাদের হাতে এটাকে বলছি আমরা রিলেটিভ আউটপুট ডিমান্ড, 3 নম্বর। রিলেটিভ আউটপুট ডিমান্ডে যদি পরিবর্তন হয়, তাহলে আমরা দেখেছি, এটা আমরা অলরেডি দেখেছি যে আউটপুট ডিমান্ড যদি বৃদ্ধি পায়, রিলেটিভ আউটপুট ডিমান্ড, এর ফলে যদি বৃদ্ধি পায়, এর ফলে হবে কি, আমরা দেখেছি যে ইউএস ইকোনমির রিয়েল এক্সচেঞ্জ রেটটা বাড়বে, তাই না? আমরা দেখেছি, আমরা আর্গুমেন্ট করেছি আমরা। তো যেহেতু এই নমিনাল এক্সচেঞ্জ রেটটা কির উপর নির্ভর করে, নমিনাল এক্সচেঞ্জ রেটটা নির্ভর করে কির উপর নির্ভর করে এবং প্রাইসের উপর নির্ভর করে, ইউএস এবং ইউ প্রাইসের উপর নির্ভর করে। যেহেতু এটা যেহেতু ফল করেছে, সুতরাং এটাও ফল করবে, অর্থাৎ কারেন্সি স্ট্রঙ্গার হবে। সুতরাং আমাদের আউটপুট ডিমান্ড যদি বৃদ্ধি পায় আমাদের, তাহলে আমাদের কারেন্সি স্ট্রঙ্গার হবে, আমাদের কারেন্সি অ্যাপ্রিসিয়েশন হবে। কেমন? এটা আমাদের 3 নম্বর। 4 নম্বরটা হলো যে আমাদের আউটপুট সাপ্লাই যদি বৃদ্ধি, সাপ্লাই সাপ্লাই যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা একদিক থেকে দেখেছি যে আমাদের পণ্যের যদি সাপ্লাই বৃদ্ধি পেলে আমাদের কিউর মানটা বাড়বে একদিক থেকে, এটা বাড়বে যেহেতু আমাদের সাপ্লাই বৃদ্ধি পেয়েছে। তবে এখানে একটা ফ্যাক্টর আছে, একটা ইন্টারেকশন ফ্যাক্টর আছে, সেটা হলো যে যেহেতু আমাদের যদি সাপ্লাই বৃদ্ধি পেলে আমাদের ইনকাম বৃদ্ধি পায়। কেমন? ইনকাম বৃদ্ধি পেলে, বাট সেখানে এটা শুধুমাত্র একমাত্র রেজাল্ট না, এটার সাথে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু আমাদের ইনকাম বৃদ্ধি পেয়েছে, ইনকাম বৃদ্ধি পাওয়ার কারণে বা ইউএস ইনকাম যদি বৃদ্ধি পেয়েছে এর কারণে, সাপ্লাই বৃদ্ধির কারণে ইউএস ইনকাম যদি বৃদ্ধি পেয়েছে, ইনকাম বৃদ্ধি পেলে আমরা বলেছি মানি ডিমান্ড যেটা ইনকামের উপর ডিপেন্ড করে, ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে, ইনকাম বৃদ্ধি পেলে মানি ডিমান্ড বাড়বে। কেমন? তো মানি ডিমান্ড বাড়লে এই মানি সাপ্লাইকে মানি ডিমান্ডের সমান করার জন্য কি করতে হবে, প্রাইসকে ফল করতে হবে, তাই না? যে এটার কারণে হবে কি, প্রাইস লেভেলটা ফল করবে ইউএস, যাতে করে মানি ডিমান্ডটা মানি সাপ্লাই সমান হয়ে মানি মার্কেটে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এবং যেহেতু প্রাইসটা ফল করবে, প্রাইসটা ফল করলে আমাদের কি হবে, এক্সচেঞ্জ রেট আমাদের ফল করবে। দেখো এখানে দুটো প্রভাব আছে এখানে। এটা হচ্ছে আমাদের এই কিউ, এটা বাড়ার কারণে আমাদের এই ডলার ইউরোটা বাড়বে, কারণ এটা বাড়লে আমাদের এটাও বাড়বে। সুতরাং রিলেটিভ সাপ্লাই যদি বাড়ে, সেখানে দুটো অপোজিং ইফেক্ট আছে। একটা হলো রিলেটিভ সাপ্লাই বাড়লে আমাদের নমিনাল রিয়েল ডেপ্রিসিয়েশন হবে, সাথে সাথে নমিনাল ডেপ্রিসিয়েশন হবে। কিন্তু যেহেতু আমাদের ইনকাম বৃদ্ধি পেয়েছে, যে কারণে আমাদের ডিমান্ড ফর মানি বৃদ্ধি পেয়েছে, সে কারণে আমাদের প্রাইসটাকে ফল করাতে হবে ডিমান্ড ফর মানি সাপ্লাই মানি সমান করার জন্য, এবং ফলে আমাদের এই এক্সচেঞ্জ রেটটা আমাদের ফল করবে। সুতরাং এখানে নেট ইফেক্টটা নির্ভর করবে কোনটা বেশি শক্তিশালী তার উপরে, এটা বেশি শক্তিশালী নাকি এটা বেশি শক্তিশালী তার উপরে। সুতরাং এই নমিনাল এক্সচেঞ্জের প্রভাবটা কেমন পড়বে রিলেটিভ সাপ্লাই বৃদ্ধির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি, এটা আনসার থেকে দেবে। তো আমরা এই চারটা ফ্যাক্টর নিয়ে আজকে আলোচনা করলাম এবং এখানে আমরা আলোচনা শেষ করছি আজকের মতো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন আছে কারো? কিছু না, তো নাই মনে হচ্ছে। তাহলে আমি শেষ করছি এখানে, তোমাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে। স্যার